নমস্কার বন্ধুরা, গল্পগুচ্ছ সাথে অর্পিতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অনুরাধা গল্পটির দ্বিতীয় পর্বের সাথে। গল্পটি বলার সময় আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কমেন্ট করলে তবেই তো আমি জানতে পারবো আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে। তাহলে চলুন শোনা যাক, বিজয় কি সত্যি সত্যি অনুরাধাকে তার বাড়ি থেকে বার করে দিল? কি হলো অনুরাধার সাথে? জানতে হলে গল্পটি শেষ অবধি শুনতে থাকুন। ধন্যবাদ। বাবুদের বাড়ির সদর অধিকার করে বিজয় চেপে বসল। গোটা দুই তার নিজের জন্য, বাকিগুলো হলো কাছারি। বিনোদ ঘোষ কোনো এক সময় জমিদারি সেরেস্তার চাকরি করেছিল। সেই সুপারিশে নিযুক্ত হলো নতুন গোমস্তা, কিন্তু ঝঞ্ঝাট মিটল না। তার প্রধান কারণ হলো গগন চাটুর্যে টাকা আদায় করে হাতে হাতে রসিদ লিখে দেওয়া অপমানকর জ্ঞান করত, যেহেতু তাতে অবিশ্বাসের গন্ধ আছে। সেটা চাটুর্যে বংশের অগৌরব। সুতরাং তার অন্তর্ধানের পরে প্রজারা পড়ল মহা বিপদে। মৌখিক সাক্ষ্য প্রমাণ নিয়ে নিত্যই হাজির হয়েছে, কান্নাকাটি করছে। কে কত দিয়েছে আর কত বাকি রেখেছে তা নিরূপণ করা একটা কষ্টসাধ্য জটিল ব্যাপার হয়ে দাঁড়ালো। বিজয় যত তাড়াতাড়ি কলকাতায় ফিরবে মনে করেছিল তা আর হলো না। একদিন দুদিন করে 10-12 দিন কেটে গেল। এদিকে ছেলেটা হয়েছে সন্তোষের বন্ধু, বয়সে 3-4 বছরের ছোট। সামাজিক ও সাংসারিক ব্যবধানও অত্যন্ত বৃহৎ, কিন্তু অন্য সঙ্গের অভাবে সে মিশে গেছে এই সন্তোষ ছেলেটির সঙ্গে। সন্তোষের সঙ্গে কুমার বাড়ির ভেতরেই থাকে, ঘুরে বেড়ায় বাগানে বাগানে, নদীর ধারে। কাঁচা আম কুড়োয়, পাখির বাসা খোঁজে। অধিকাংশ সময় সন্তোষের মাসির কাছেই সে খায়। অনুরাধাকে সে মাসিমা বলেই ডাকে। বাইরের টাকা করে হিসাবপত্র নিয়ে বিজয় বিব্রত। সকল সময় ছেলের খোঁজ করতে পারে না, যখন পারে তখন তার দেখা মেলে না। হঠাৎ কোনো দিন হয়তো বকাঝকা করে, রাগ করে কাছে বসিয়ে রাখে, কিন্তু ছাড়া পেলেই ছেলেটা দৌড় মারে মাসিমার রান্নাঘরে। সন্তোষের পাশে বসে সে দুপুরবেলা ভাত খায়। বিকেলে তারই সঙ্গে ভাগাভাগি করে নেয় রুটি ও নারকেল নাড়ু। সেদিন বিকেলে লোকজন তখন কেউ এসে পৌঁছয়নি। বিজয় চা খেয়ে চুরুট ধরিয়ে ভাবল নদীর ধারটা খানিক ঘুরে আসে। হঠাৎ মনে পড়ল আজ সমস্ত দিন ছেলেটার দেখা নেই। পুরাতন চাকরটা দাঁড়িয়েছিল, জিজ্ঞেস করল, এই কুমার কোথায় রে? সে ইঙ্গিতে দেখিয়ে বলল, বাড়ির মধ্যে। ভাত খেয়েছিল? আগে না বাবু। জোর করে ধরে এনে খাওয়াসনি কেন? আগে বাবু মাপ করবেন, এখানে খেতে চায় না, সব রাগ করে খাবার ছড়িয়ে ফেলে দেয়। ঠিক আছে, কাল থেকে আমার সঙ্গে ওর খাবারের জোগাড় করে দিস। এই বলে কি ভেবে আর সে বেড়াতে গেল না, সোজা ভিতরে গিয়ে প্রবেশ করল। সুদীর্ঘ প্রাঙ্গণের অপর প্রান্ত হতে পুত্রের কণ্ঠস্বর কানে গেল, মাসিমা, আর একখানা রুটি আর 2টো নারকেল নাড়ু শিগগিরই, এক্ষুনি চাই আমার। যাকে আদেশ করা হলো সে বলে উঠল, নেবে আয় না বাবা, আয় বাবা, তোদের মতো আমি কি আর গাছে উঠতে পারি বল? জবাব হলো, পারবে মাসিমা, ঠিক পারবে, কিচ্ছু শক্ত নয়। ওই মোটা ডালটায় পা দিয়ে ওই ছোট্ট ডালটা ধরে এক টান দিলেই তুমি উঠে পড়বে। বিজয় কাছে এসে দাঁড়ালো। রান্নাঘরের সম্মুখে একটা বড় আম গাছ, তার দুদিকে 2টো মোটা ডালে বসে কুমার ও তার বন্ধু সন্তোষ। পা ঝুলিয়ে গুঁড়িতে ঠেস দিয়ে
উভয় ভোজন কার্য চলছে। তাকে দেখে দুজনেই তথস্থ হয়ে উঠল। অনুরাধা রান্নাঘরের দ্বারের অন্তরালে সরে দাঁড়ালো। বিজয় জিজ্ঞেস করল, ওটা কি ওদের খাবারের জায়গা নাকি? কেউ উত্তর দিল না। বিজয় অনুরাধাকে উদ্দেশ্য করে বলল, আপনার ওপর দেখছি ও খুব অত্যাচার করছে। এবার অনুরাধা মৃদু কণ্ঠে জবাব দিল, হ্যাঁ তা একটু করছে। তবু তো প্রশ্রয় কম দিচ্ছেন না। কেন দিচ্ছেন? না দিলে আরও বেশি উপদ্রব করবে সেই ভয়ে। কিন্তু বাড়িতে তো এরকম উৎপাত করে না শুনেছি। হয়তো করে না, ওর মা নেই, ঠাকুমা প্রায় শয্যাগত, বাবা থাকেন কাজকর্ম নিয়ে বাইরে। উৎপাত করবে কার উপরেও? বিজয় ইহা জানে না তা নয়, তথাপি ছেলেটার যে মা নেই এই কথাটা পরের মুখে শুনতে তার একটু রাগই হলো। বিজয় বলে উঠল, আপনি দেখছি অনেক বিষয়ে জানেন। কে বলল আপনাকে? কুমার? অনুরাধা ধীরে ধীরে বলে উঠল, বলবার বয়স ওর হয়নি, তবু ওর মুখ থেকেই শুনতে পাই। দুপুরবেলা রোদ্দুরে আমি ওদের বেরোতে দিই না, তবু ফাঁকি দিয়ে পালায়। যেদিন পারে না আমার কাছে শুয়ে ও বাড়ির গল্প করে। বিজয় তার মুখ দেখতে পেল না, কিন্তু সেই প্রথম দিনটার মতো আজও সেই কণ্ঠস্বর বড় মধুর লাগলো। তাই বলার জন্য নয়, কেবল শোনার জন্য সে বলে উঠল, এবার বাড়ি গিয়ে ওর কিন্তু মুশকিল হবে। অনুরাধা বলল, কেন? তার কারণ উপদ্রব জিনিসটা নেশার মতো, না পেলে কষ্ট হয়, শরীর আইঢাই করে, কিন্তু সেখানে ওর নেশার খোরাক জোগাবে কে? দুদিনেই তো পালাই পালাই করবে। অনুরাধা আস্তে আস্তে বলল, না না, সবও ভুলে যাবে। কুমার, নেবে এসো বাবা, রুটিটা নিয়ে যাও। কুমার বাটি হাতে করে নেমে এলো এবং মাসির হাত হতে আরও একটা রুটি ও নারকোল নাড়ু নিয়ে তারই গা ঘেঁষে দাঁড়িয়ে রইল, গাছে উঠল না। বিজয় চেয়ে দেখল, সেগুলি তাদের ধনীগৃহের তুলনায় পদগৌরবে যেমনই হীন হোক, সত্যকার মর্যাদায় কিছুমাত্র খাটো নয়। কেন যে ছেলেটা মাসিমার রান্নাঘরের প্রতি এত আসক্ত, বিজয় তার কারণ বুঝল। সে ভেবে এসেছিল কুমারের লুব্ধতায় তার অহেতুক ও অতিরিক্ত ব্যয়ের কথা তুলে প্রচলিত শিষ্টবাক্যে পুত্রের জন্য সংকোচ প্রকাশ করবে, এবং করতেও যাচ্ছিল, কিন্তু বাধা পড়ল। কুমার বলল, মাসিমা, কালকের মতো চন্দ্রপুলি করতে আজও যে তোমাকে বলেছিল, তুমি করনি কেন? মাসিমা বলল, অন্যায় হয়ে গেছে বাবা, সাবধান হইনি। আজ সমস্ত দুধ বেড়ালে উল্টে ফেলে দিয়েছে, কাল আর এমন হবে না। কোন বিড়ালটা বলো তো? ওই সাদাটা? সেইটাই বোধ হয়। বলে অনুরাধা হাত দিয়ে তার মাথার এলোমেলো চুলগুলো সোজা করে দিতে লাগলো। বিজয় বলল, উৎপাত তো দেখছি ক্রমশ জুলুমে গিয়ে ঠেকেছে। কুমার বলল, মাসিমা, খাবারের জল কই? এই যা, ভুলে গেছি বাবা, এক্ষুনি এনে দিচ্ছি। তুমি সবই ভুলে যাও মাসিমা, তোমার কিচ্ছু মনে থাকে না। বিজয় বলল, আপনার বকুনি খাওয়াই উচিত, ত্রুটি পদে পদে। হ্যাঁ বলিয়া অনুরাধা হেসে ফেলল। অসতর্কবশত এ হাসি বিজয়ের চোখে পড়ল। পুত্রের অবৈধ আচরণে ক্ষমা ভিক্ষা করা আর হলো না, পাছে তার ভদ্রবাক্য অভদ্র ব্যঙ্গের মতো শোনায়, পাছে এই মেয়েটির মনে হয় তার দৈন্য ও দুর্দশাকে সে কটাক্ষ করছে। পরের দিন দুপুরবেলা অনুরাধা কুমার ও সন্তোষকে ভাত বেড়ে দিয়ে তরকারি পরিবেশন করছে। তার মাথার কাপড় খোলা, গায়ের বস্ত্র অসংবৃত।
অকস্মাৎ দ্বার প্রান্তে মানুষের ছায়া পড়তে অনুরাধা ফিরে চেয়ে দেখল ছোটবাবু। শশব্যস্ত হয়ে মাথার আঁচল তুলে দিয়ে উঠে দাঁড়ালো। বিজয় বলল, একটা অত্যন্ত জরুরি পরামর্শের জন্য আপনার কাছে এলুম। বিনোদ ঘোষ তো গ্রামের লোক, অনেক দিন দেখছেন। ও কীরকম লোক বলতে পারেন? ওকে গণেশপুরে নতুন গোমস্তা বহাল করছি। সম্পূর্ণ বিশ্বাস করা যায় কি না আপনার কি মনে হয়? বিনোদ 1 সপ্তাহের বেশি কাজ করছে, যথাসাধ্য ভালো কাজই করছে, কোনো গোলযোগ ঘটায়নি। সহসা হন্তদন্ত হয়ে তার চরিত্রের খোঁজ তল্লাশ করবার এখন কি প্রয়োজন হলো অনুরাধা ভেবে পেল না। সে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করল, বিনোদ দাদা কি কিছু করেছেন? এখনও কিছু করেনি, কিন্তু সতর্ক হওয়া তো প্রয়োজন। তাকে ভালো লোক বলেই তো জানি। সত্যি জানেন না নিন্দে করবেন না বলেই ভালো বলছেন? আমার ভালো মন্দ বলার কি কিছু দাম আছে? আছে বই কি, সে যে আপনাকে প্রমাণ্য সাক্ষী মেনে বসেছে। অনুরাধা একটু ভেবে বলল, উনি ভালো লোকই বটে, শুধু একটু চোখ রাখবেন। নিজের অবহেলায় ভালো লোকও মন্দ হয়ে ওঠা অসম্ভব নয়। বিজয় বলল, সত্যিই তাই। কারণ অপরাধের হেতু খুঁজতে গেলে অনেক ক্ষেত্রে অবাক হতে হয়। ছেলেকে উদ্দেশ্য করে বিজয় বলে উঠল, তোর ভাগ্য ভালো যে হঠাৎ এক মাসিমা পেয়ে গেছিস, নইলে এই বনবাজারের দেশে অর্ধেক দিন না খেয়ে কাটতে হতো। অনুরাধা আস্তে আস্তে জিজ্ঞেস করল, আপনার কি এখানে খাবারের কষ্ট হচ্ছে? বিজয় হেসে বলল, না না, এমনিই বললুম। চিরকাল বিদেশে বিদেশে কাটিয়েছি, খাবারের কষ্ট বড় গ্রাহ্য করিনে। বলে সে চলে গেল। অনুরাধা জানলার ফাঁক দিয়ে দেখল তার স্নান পর্যন্ত এখনো হয়ে ওঠেনি। এই বাড়িতে এসে একটা পুরাতন আরাম কেদারা জোগাড় হয়েছিল। বিকেলের দিকে তারই 2 হাতলে পা ছড়িয়ে দিয়ে বিজয় চোখ বুজে চুরুট টানছিল। কানে গেল, বাবু মশাই। চোখ মেলে দেখল অনতি দূরে দাঁড়িয়ে এক বৃদ্ধ ভদ্রলোক তাকে সসম্মানে সম্বোধন করছে। বিজয় উঠে বসল। ভদ্রলোকের বয়স 60-এর ওপর হয়েছে, কিন্তু দিব্য গোলগাল, বেটে খাটো শক্ত সামর্থ্য দেহ। গোঁপ পেকে সাদা হয়েছে, কিন্তু মাথার প্রশস্ত টাকের আশেপাশের চুলগুলি ভ্রমর কৃষ্ণ। সম্মুখের গোটা কয়েক ছাড়া দাঁতগুলি প্রায় সমস্ত বিদ্যমান। গায়ে তসরের কোট, গরদের চাদর, পায়ে চীনাবাড়ির বার্নিশ করা জুতো। ঘড়ির সোনার চেন থেকে সোনা বাঁধানো বাঘের নখ ঝুলছে। পল্লী অঞ্চলে ভদ্রলোকটিকে অবস্থাপন্ন বলে মনে হলো। পাশে একটা ভাঙা টুলের ওপর বিজয়ের চুরুটের সাজ সরঞ্জাম থাকত। সেগুলো সরিয়ে দিয়ে বিজয় তাকে বসতে দিল। ভদ্রলোক বসে বললেন, নমস্কার বাবু। বিজয় বলল, নমস্কার। আগন্তুক বললেন, আপনারা গ্রামের জমিদার। মহাশয়ের পিতা ঠাকুর হচ্ছে কৃত ব্যক্তি লক্ষ্যপতি। তার নাম করলে সুপ্রভাত হয়। আপনি তারই সুসন্তান। স্ত্রীলোকটিকে দয়া না করলে সে যে ভেসে যায়। কে স্ত্রীলোক? আর তার কত টাকা বাকি? ভদ্রলোক আবার বললেন, টাকার ব্যাপার নয় বাবা, টাকার ব্যাপার নয়। স্ত্রীলোকটি হচ্ছে ঈশ্বর অমর চাটুর্যের কন্যা, আর প্রাতঃস্মরণীয় ব্যক্তি গগন চাটুর্যের বিমাত্র ভগিনী। এ তারই পৈতৃক গৃহ। সে থাকবে না, চলে যাবে, তার ব্যবস্থাও হয়েছে। কিন্তু আপনি যে তার ঘাড় ধরে তাকে তাড়িয়ে দিচ্ছেন, এই কি মহাশয়ের কর্তব্য?
এই অশিক্ষিত বৃদ্ধের প্রতি ক্রোধ করা চলে না। বিজয় মনে মনে বুঝল, কিন্তু কথা বলার ধরনে সে একটু জ্বলে গেল। বিজয় বলে উঠল, আমার কর্তব্য আমি বুঝব, কিন্তু আপনি কে যে তার হয়ে আমার কাছে ওকালতি করতে এসেছেন? বৃদ্ধ বললেন, আমার নাম তিলাচন গাঙ্গুলি। পাশের গ্রামে মসজিদপুরে আমার বাড়ি। আমাকে সবাই চেনে। আপনার বাবা মায়ের আশীর্বাদে আমার কাছে গিয়ে হাত পাততে হয় না এমন লোক এদিকে অনেক কম আছে। বিশ্বাস না হয় বিনোদ ঘোষকে একবার জিজ্ঞেস করবেন। বিজয় বলল, আমার হাত পাতবার দরকার হলে মশাইয়ের খোঁজ নেব, কিন্তু যার ওকালতি করতে এসেছেন তার আপনি কে একটু জানতে পারি কি? ভদ্রলোক রসিকতার ছলে ঈষৎ হেসে বলে উঠলেন, কুটুম্ব? এই বৈশাখের এই কটা দিন শেষ হলে ওনাকে আমি বিবাহ করব। বিজয় চকিত হয়ে উঠল। আপনি বিয়ে করবেন অনুরাধাকে? আগে হ্যাঁ, আমার স্থির সংকল্প। জ্যৈষ্ঠ ছাড়া আর যে দিন নেই, নইলে এই মাসেই শুভকর্ম সমাধা হয়ে যেত। থাকতে দেবার কথা আপনাকে আর বলতে হতো না। বিজয় কিছুক্ষণ চুপ থেকে প্রশ্ন করল, এই বিয়ের ঘটকালিটা করল কে? ওই গগন চাটুর্যে নিশ্চয়। বৃদ্ধ রোষকষায়িত চোখে বলে উঠল, সে তো ফেরারি আসামি মশাই। প্রজাদের সর্বনাশ করে সে তো চম্পট দিয়েছে। এতদিন সেই তো বাধা দিচ্ছিল, নইলে এই অঘ্রাণেই বিবাহ হয়ে যেত। বলে স্বভাব কুলীন, আমরা কৃষ্ণের সন্তান, বংশজেরে ঘরে বোন দেবে না, এই ছিল তার বুলি। এখন সে ঘুমোর রইল কোথায়? বংশের ঘরে যেচে আসতে হলো যে। এখনকার দিনে কুলকে খোঁজে মশাই। টাকাই কুল, টাকাই মান, আর টাকাই সব। আপনি বলুন, আমি ঠিক বলেছি কি না? বিজয় বলল, হ্যাঁ ঠিক। তবে অনুরাধা স্বীকার করেছেন? ভদ্রলোক সৎভাবে জানুতে চপঘাত করে বলে উঠল, স্বীকার বলছেন কি মশাই? যাচা যাচি। শহর থেকে এসে আপনি একটা তারা লাগাতেই তার দু চোখে অন্ধকার। যাই মা, তারা দাঁড়াই কোথায়? নইলে আমার তো মতলব ঘুরে গিয়েছিল। ছেলেদের অমত, বউদের অমত, মেয়ে জামাইরা সব বেঁকে দাঁড়িয়েছিল। আমিও ভেবেছিলুম দূর হগে, দূর সংসার তো হলো আর না। কিন্তু লোক দিয়ে নিজে ডেকে পাঠিয়ে রাধা কেঁদে বলল, গাঙ্গুলি মশাই পায়ে স্থান দাও, তোমার উঠোন ঝাঁট দিয়ে খাবো, আমার সেও ভালো। কি করি, স্বীকার করলুম। বিজয় নির্বাক হয়ে বসে রইল। বৃদ্ধ বলতে লাগলেন, বিবাহ এ বাড়িতেই হবে। দেখতে একটু খারাপ দেখাবে, নইলে আমার বাড়িতেই হতে পারত। গগন চাটুর্যের কে এক পিসি আছে, সেই নাকি কন্যা সম্প্রদান করবে। এখন কেবল মশাই রাজি হলেই হয়। বিজয় মুখ তুলে বলল, তা রাজি হয়ে আমাকে কি করতে হবে বলুন? তাড়া দেব না, এই তো। বেশ, তাই হবে। এখন আপনি আসতে পারেন। নমস্কার। নমস্কার মশাই, নমস্কার। তাতেই হবে। আপনার ঠাকুর হলো লক্ষপতি, প্রাতঃস্মরণীয় লোক, নাম করলে সুপ্রভাত হয়। তা হয়, আপনি এখন আসুন। আসি মশাই, আসি, নমস্কার। এই বলে ত্রিলোচন প্রস্থান করলেন।
লোকটি চলে গেলে বিজয় চুপ করে বসে নিজেকেই বোঝাচ্ছিল যে তার মাথা ব্যথা করবার কী আছে। বস্তুত এ ছাড়া মেয়েটির বা উপায় কী? ব্যাপারটা অপ্রভাতিপূর্ব নয়, সংসারে ঘটে না তাও নয়, তবে তার দুশ্চিন্তা কিসের? হঠাৎ বিনোদ ঘোষের কথা মনে পড়ল। সেদিন বিনোদ বলছিল অনুরাধার দাদার সঙ্গে এই বলে ঝগড়া করেছে যে কুলের গৌরব নিয়ে সে কী করবে, সহজে দুটো খেতে পড়তে যদি পায় তার কাছে সেটাই যথেষ্ট। প্রতিবাদে গগন রাগ করে বলেছিল, তুই কি বাপ ঠাকুরদার নাম ডোবাতে চাস? অনুরাধা জবাব দিয়েছিল, তুমি তাদের বংশধর, নাম বজায় রাখতে পারো তো রাখো, আমি পারবো না। এবার বিজয় মনে মনে তোলপাড় করতে লাগলো, আর ততই অনুরাধাকে লজ্জাহীন, লোভী ও হীন বলে মনে হতে লাগলো। আজ আমার গল্পটি আমি এখানেই শেষ করলাম। আশা করি গল্পটি আপনাদের মন ছুঁয়ে গেছে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অনুরাধা গল্পের 3য় পর্বের সাথে। আর আমার সাথে এতক্ষণ সময় কাটানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।